হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি এটি একটি পরিবারে ঘটে যাওয়া সত্য ঘটনা। ঘটনাটি যিনি লিখেছেন উনি ওনার নাম প্রকাশ করেননি, আর ঘটনাটি উনি লিখেছেন একটি গল্পের আকারে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কয়েকদিন ধইরা ঘরে খালি ছায়া দেখতেছি মামি। একটু আগে চা বানাইতেছি তখনও দেখছি, মনে হইল আমার পিছনে কেডা জানি আইসা খাড়াইলো। ডরে আমার শরীরের লোম সব খাড়াইয়া গেছে। এই দেহেন মামি, আমি কইলাম এই বাড়িতে আর কাম করুম না। রাবেয়া রান্নাঘর থেকে এক কাপ চা এনে কাপটা ঠক করে টেবিলের উপর রেখে খানিকটা ক্ষিপ্ত হয়ে বলল, নিগার সকালবেলায় ডাইনিং টেবিলে বসেছিল। চায়ের কাপটা টেনে নিতে নিতে ওর কপাল কুঁচকে যায়। রাবেয়া চলে গেলে মুশকিল, পূর্ণিকে একা সামলাতে পারবে না ও। শফিকুল ব্যবসার কাজে বেশিরভাগ সময়ই ঢাকা কিংবা চট্টগ্রামেই থাকে। রাবেয়ার বাড়ি চাঁদপুর, 18-19-এর মতো বয়স, বেশ বিশ্বাসী। হাট বাজার ওই করে, টাকা পয়সার হিসাব ঠিকঠাকই দেয়। তাছাড়া রান্নার হাতও ভালো মেয়েটার। আর সবচেয়ে বড় কথা হলো পূর্ণার সঙ্গে রাবেয়ার চমৎকার অ্যাডজাস্ট হয়েছে। ওর বাবা মারা যাওয়ার পর থেকেই মেয়েটা কেমন গুটিয়ে গেছে। নিগারের দুশ্চিন্তা ঘন হয়ে উঠতে থাকে, চায়ের স্বাদ বিষাদে ঠেকে। তার কারণ আছে, শফিকুল আর পূর্ণিও ছায়া দেখে। পূর্ণি গতকাল বলল, আম্মু আম্মু আজকে যখন তুমি বাথরুমে গেলে তখন দেখলাম। আমি বললাম, কি দেখলি? লাফ দিয়ে একটা কি যেন ঢুকলো ঘরে, ছায়ার মতন, সাদা সাদা। তারপর নিগারের বুক টিপ টিপ করে। তারপর ছায়াটা হাঁটলো। জানো আম্মু, ছায়াটা না ঠিক আব্বুর মতো। আব্বুর মতো মানে? হ্যাঁ সত্যি, তুমি বাথরুম থেকে এলে আর ওইটা চলে গেল জানালা দিয়ে। শফিকুলও ছায়া দেখে বলল, ডায়াবেটিসের ধাত আছে, ভোরে ছাদে হাঁটাহাঁটি করে। দিন কয়েক আগে ভোরবেলায় ছাদে হাঁটছিল, তখন দেখলো সাদা একটা ছায়া নারকেল গাছ থেকে টুপ করে লাফ দিয়ে ছাদে নেমে এলো। কথাটা নিগারকে বলতেই নিগার বলল, বুঝেছি, আপনি আজই চোখের ডাক্তার দেখান, বলে কোনো মতে ব্যাপারটা সামাল দিয়েছে। কিন্তু ওই ছায়াটা কিসের? সে যাই হোক, ভারী সমস্যায় ফেলে দিল। রাবেয়া এখন কাজ ছাড়ার হুমকি দিলে বিপদে পড়তে হবে। তবে নিগার এও ভাবে যে এ বাড়ির সবাই ছায়া দেখছে, কিন্তু আমি দেখি না কেন? আজ সকালে সাধন আচার্যকে ফোন করলেন অনেক দিন পর। নিগার ডিসপ্লেতে পরিচিত নামটা দেখে ভীষণ অবাক হয়েছে। বলল, হ্যালো কাকা, আদাব। আমি তো এখন কুমিল্লা থাকি। সাধন আচার্য বললেন, আচ্ছা আচ্ছা, তা আমি কুমিল্লাতেই আছি মা, আমি তোমার ওখানে আসছি। তুমি আমায় এখন ঠিকানাটা বলো। আসুন কাকা, বলে ঠাকুরপাড়ার বাড়ির ঠিকানাটা বলল নিগার। সাধন আচার্য পেশায় তান্ত্রিক জ্যোতিষ। নিগারের প্রথম স্বামী হাসানের পরিচিত। বৃদ্ধ ভালোই টুকটাক জানেন। বিয়ের পর নিগারের নাভিতে ভয়ানক ব্যথা শুরু হয়েছিল। সাধন আচার্য সে সময় কি এক মন্ত্রপুত কবচ করে দিয়েছিলেন। কাইতনে বেঁধে বাহুতে পড়া মাত্রই ব্যথা সেরে গিয়েছিল। বৃদ্ধের যে স্পিরিচুয়াল পাওয়ার আছে সে বিষয়ে নিগারের কোনো সন্দেহও নেই। ছায়ার ব্যাপারটা ওনাকে খুলে বলতে হবে। নিগার অনেকটা নিশ্চিন্ত বোধ করে। বৃদ্ধ গুড়ের চা পছন্দ করেন। রান্নাঘরে চা বানাতে ঢুকলো নিগার। গুড়ের চা বানিয়ে ফ্লাক্সে ভরে রাখবে। ঘর বাড়ি কেমন শুনশান করছিল। শফিকুল ঢাকায় ব্যবসার কাজে গিয়েছে, কবে ফিরবে ঠিক নেই। পূর্ণি স্কুলে, রাবেয়া ওকে আনতে গেছে। রোজ অবশ্য নিগারই আনে। আজ শরীরে কেমন আলস্য ভর করেছিল। কিন্ডার গার্ডেনটা অবশ্য কাছেই, তাছাড়া স্কুলে গেলে ভালোই লাগে। মিসেস তৌহিদা রহমান, মিসেস ফাতেমা আখতার, শিপ্রা সেনগুপ্ত এরা সবাই পূর্ণির ক্লাসমেটের মা। এদের সঙ্গে কথাবার্তা বললে সময়টা বেশ কেটে যায়। পূর্ণি এবার ক্লাস 2-এ উঠল। সাধন আচার্য এলেন সকাল 10:30টার দিকে। গাট্টা গোট্টা শক্ত সমর্থ শরীর, পরনে হলদে রঙের খদ্দেরের পায়জামা আর সাদা রঙের ধুতি। বয়স 60-এর কাছাকাছি হবে। চোখে কালো ফ্রেমের পুরু লেন্সের চশমা। গায়ের রং শ্যামলা, মাথায় টাক, পেছনের দিকে অবশ্য খানিকটা পাকা চুল আছে। গলায় কালো রঙের কাইতনে শিবের নৃত্যরত ভঙ্গির ছোট একটা ব্রোঞ্জের মূর্তি। বাঁ হাতের কবজিতে তামার বালা, ডান হাতের অনামিকায় লাল টকটকে একটি প্রবাল। চিরকুমার বৃদ্ধ থাকেন পাবনার গুরু সদয় আশ্রমে। পোশাক পরিচ্ছদ বেশ ধূপ দস্তুর। বৃদ্ধের কাছে নিগারের মোবাইল নাম্বার আছে, মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নেন। আজই অনেক দিন পর ফোন করলেন। বেঁচে থাকতে হাসান একবার বলেছিল, এ দেশে যারা তান্ত্রিক জ্যোতিষবিদ্যা চর্চা করে
সাধন আচার্য তাদের গুরু। আগে নাকি গুরু ছিলেন লালমাই পাহাড়ের নারায়ণ শিব শাস্ত্রী। ইনিই সাধন আচার্যের গুরু। তার মহামন্ত্রপুত তুলসী নাকি মহারক্ষা কবচ। সাধন আচার্যকে ড্রয়িং রুমে বসিয়ে চা দিয়েছে নিগার। গুড়ের চা দেখে উৎফুল্ল বৃদ্ধ। চায়ে চুমুক দিয়ে বৃদ্ধ বললেন, মা, অনেকদিন হলো তোমাকে দেখি না, তাই ভাবলাম এদিকে যখন এসেছি মায়ের সঙ্গে একবার দেখা করেই যাই। কুমিল্লায় কোথায় এসেছিলেন কাকা? চায়ে চুমুক দিয়ে সাধন আচার্য বললেন, লালমাই পাহাড়ে মা, সদাশিব মোহান্ত নামে এক তান্ত্রিক সন্ন্যাসীর কাছে। বিচিত্র ধরনের একটি নাগিনী সাপের নীলাভ নাগমণি নাকি তিনি সংগ্রহ করেছেন, তাই আমাকে একবার দেখাতে চাইলেন। পুরাণে নাগমণির কথা পড়েছি, এটির কথা, কিন্তু বাস্তবে যে আছে তাই জানতাম না। সে যাক, আজকাল আমি আবার ঘন ঘন হাসানকে স্বপ্নে দেখছি। ছেলেটি আমাদের ছেড়ে অকালে চলে গেল। মহেশ্বর কার কপালে যে কি লিখে রেখেছেন। ছোট থাকতে প্রখর স্মরণ শক্তির অধিকারী ছিল হাসান। এই মুহূর্তে বৃদ্ধ জ্যোতিষীর মুখটা কেমন যেন ঝাপসা দেখাচ্ছে। নিগার চুপ করে বসে থাকে। হাসানের প্রসঙ্গে চোখে জল আসে। হাসানের বাবার যখন যশোরে পোস্টিং ছিল, সেই সময় সাধন আচার্য হাসানদের প্রতিবেশী ছিলেন। হাসানের বাবা যশোর থেকে বদলি হয়ে গেলেও বৃদ্ধ সম্পর্ক রেখেছেন। বৃদ্ধ অনেকবারই এসেছিলেন ফকিরহাটের বাড়িতে। তবে একটা কথা মা, সাধন আচার্য বললেন, হাসান ঠিক মারা যায়নি মা। নিগার চমকে উঠে অস্ফুট স্বরে বলল, কি কি আপনি কি বলছেন কাকা? হাসান মারা যায়নি মানে? উত্তর না দিয়ে সাধন আচার্য চায়ের কাপে চুমুক দিলেন। তারপর কাপটা টেবিলের উপর নামিয়ে রাখলেন। ফ্লাক্স থেকে গুড়ের চা ঢেলে নিচ্ছেন। বৃদ্ধের মুখোমুখি একটি সোফায় সিধে হয়ে বসে থাকা নিগার কাঁপছিল। বৃদ্ধের দিকে অপলক চোখে চেয়ে আছে। কখন যে বলে উঠল, কি বলছেন কাকা, হাসান মারা যায়নি? হাসানের মরদেহ পাওয়া গেছে কি? বৃদ্ধ পাল্টা প্রশ্ন করলেন। নিগারের চোখে চোখ রেখে তাকিয়ে আছেন। না কাকা, তাহলে? বৃদ্ধ ঠিকই বলেছেন, অ্যাক্সিডেন্টের পর হাসানের ডেড বডি পাওয়া যায়নি। হাসান ছিল উপসহকারী কৃষি কর্মকর্তা। সুভাড্ডা থেকে রামপাল যাবার পথে অ্যাক্সিডেন্টটা হয়। কালভার্ট ভেঙে বাস খালের মধ্যে পড়ে যায়। না, হাসানের লাশ পাওয়া যায়নি। হাসানের সহকর্মী শহীদুল আলম হাসানের সঙ্গেই একই বাসে ছিলেন, সেটি তিনি কনফার্ম করেছেন। শহীদুল আলমও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। হাসানকেও ভুলতে পারেনি। সুন্দর একটা মন ছিল ওর। হাসান মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসত। হাসান যখন মারা গেল সে সময়ে পূর্ণির বয়স 5। নিগারের বাবা ফকিরহাট এসে মেয়েকে নরসিংদী নিয়ে গেলেন। ভদ্রলোক চট্টগ্রাম রেলওয়েতে চাকরি করলেও নরসিংদীতে জমি কিনে টিন শেডের বাড়ি করেছিলেন। তিনিও 1 বছরের মাথায় মারা গেলেন। মাথার উপর অভিভাবক না থাকলে যা হয়, অনেকটা আকস্মিকভাবেই নিগারের বড় চাচা কুমিল্লার এক বিপত্নিক ব্যবসায়ীর সঙ্গে নিগারের বিয়ে ঠিক করেন। দ্বিতীয় স্বামী শফিকুল ইসলাম ভালো মানুষ, তবে ভীষণ কাজ পাগল। সংসারে মন নেই। এই কারণেই হয়তো হাসানের এসরাজ নিয়ে কোনো প্রশ্নও করেননি। কুমিল্লা শহরে কান্দির পাড়ে প্রেস আছে। ঠাকুরপাড়ায় 4 তলা বাড়ি। মাস গেলে প্রায় 1,50,000 টাকা ভাড়ার টাকা নিগারের হাতেই জমা হয়। ভিতরে ভিতরে হাসানের জন্য মন পড়লেও দ্বিতীয় স্বামীর সংসারে নিগার অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে আছে। এখন বৃদ্ধ তান্ত্রিক জ্যোতিষ এসে কি কথা শোনালেন। সাধন আচার্য বললেন, আমি তোমার কাছে একটা জরুরি কথা বলতে এসেছি মা। সাধন আচার্য পাঞ্জাবির পকেট থেকে ছোট একটি নকশাদার রূপোর ঢিবি বের করলেন। তারপর সেটি খুলে এক টিপ খাইনি বার করে মুখে ফেললেন। খৈনি চিবুতে চিবুতে বৃদ্ধ বললেন, তুমি কি ঘরে ছায়া দেখো মা? না কাকা, ছায়া আমি দেখি না, তবে আমার স্বামী, কাজের ঝি আর আমার মেয়ে দেখে। এই নিয়ে আমি কদিন ধরে ভীষণ টেনশনে আছি কাকা। তোমাকে একটা মন্ত্রপুত কবচ দিয়েছিলাম না মা, ওটা কি তুমি এখনো বাহুতে ধারণ করো? হ্যাঁ কাকা, এই যে, বলে কালো রঙের ব্লাউজের হাতা সামান্য তুলে কালো কাইতন দেখালো নিগার। সাধন আচার্য মাথা নেড়ে বললেন, বুঝতে পেরেছি, ওই জন্যই। কিন্তু ছায়ার কথা আপনি জানলেন কিভাবে কাকা? শোনো মা, আমি দীর্ঘদিন যাবৎ জগতের আদি রহস্যের সন্ধানে ব্রতী হয়েছি। তারামায়ের আরাধনা করছি। শিবত্ব অর্জনের জন্য যোগ সাধনা করছি। ভূভারতে কত তান্ত্রিক কাপালিকের সঙ্গে গুহ্যশাস্ত্র আলোচনা করেছি। তন্ত্র সাধনা করলে সব জানা কঠিন কিছু বিষয় নয় মা। তন্ত্র আসলে বিজ্ঞান, অপরাবিজ্ঞান। ওটা কিসের ছায়া কাকা? হাসানের ছায়া মা। হাসানের মানে? হাসান এখনো ছায়া হয়ে পৃথিবীতে বেঁচে আছে? ও অস্ফুট স্বরে বলে, হাসান ছায়া হয়ে আছে মানে? আপনি কি বলছেন কাকা? সাধন আচার্য খৈনি চিবুতে ভুলে গেছেন যেন। চোখ বুজে ধ্যানস্থ হয়ে আছেন। জানালা দিয়ে রোদ পড়ছে চৌকো মুখের উপর। কপালের বাঁ পাশে কালো রঙের জন্ম দাগ, মাঝখানে একটি আঁচিল। হঠাৎ চোখ খুলে বৃদ্ধ বললেন, হ্যাঁ মা, বাস দুর্ঘটনায় আঘাত ওর মৃত্যুর জন্য যথেষ্ট ছিল না। আবার আগের মতন বেঁচে থাকাও সম্ভব ছিল না। তান্ত্রিক গুহ্যশাস্ত্র অনুযায়ী এমন অবস্থায় মানুষ যথার্থ লোকে যেতে পারে না। কায়া তখন ছায়ায় রূপান্তরিত হয়। হাসান এখন ছায়া হয়ে রয়েছে।
এই ছায়া জীবন খুব কঠিন মা, খুব যন্ত্রণা পাচ্ছে ছেলেটা। বলতে বলতে বৃদ্ধের মুখ কুঁকড়ে গেল, কপালে ভাঁজ পড়ল। বৃদ্ধ হাসানকে ভীষণ ভালোবাসতেন। ওই দেখো, সাধন আচার্য হাত তুলে বললেন। নিগার চট করে ডান পাশে ফিরে তাকায়। পর্দার ওপাশে কি যেন সরে যায়, দ্রুত কালো মতন। নিগারের শরীর ঝনঝন করে বেজে ওঠে। কি ওটা? বৃদ্ধ কিছু বলার আগেই টুংটান ডোর বেল বাজলো। নিগার চমকে ওঠে, তারপর উঠে দাঁড়িয়ে কেমন ঘোরের মধ্যে দরজার কাছে চলে আসে। বুক ভীষণ দরফর করছে। দরজা খুলে দেখলো রাবেয়া, হাতে স্কুল ব্যাগ আর পানির বোতল। কিন্তু পূর্ণি কই? নিগারের বুক ধক করে উঠল, মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো, কিরে পূর্ণি কই? রাবেয়া হাসে। ঠিক তখনই পূর্ণি বেরিয়ে আসে, স্কুল ড্রেস পরা, হাসছে। রোদে ঘেমে গেছে, ছোট ফর্সা মুখ লাল হয়ে আছে। অন্য সময় হলে মেয়েকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে, আজ আর আদর করতে ইচ্ছে করছিল না। নিগার বলল, যাও মা, এখন গোসল করে নাও। পূর্ণি একবার সাধন আচার্যের দিকে তাকিয়ে চলে যায়। মনে হলো না বৃদ্ধকে দেখে খুশি হয়েছে। বৃদ্ধও যেন পূর্ণিকে দেখে চমকে উঠলেন। নিগারের একবার মনে হলো যে পূর্ণিকে বলে, সালাম দাও। তোমার মনে নেই দাদু? কি মনে করে সামলে নিল। তার বদলে রাবেয়াকে বলল, পূর্ণির গোসল শেষ হলে ওকে ফ্রিজ থেকে স্যুপ বের করে গরম করে খেতে দিবি। আচ্ছা বলে রাবেয়া চলে যাবে। নিগার আবার বলল, শোন, এখন ডিপ থেকে রুই মাছ করে ভিজিয়ে রাখ, দুপুরে মেহমান খাবে। নিগার সোফায় এসে বসলো। ওর মোবাইলটা পাশে পড়ে আছে সোফার ওপর। পরিচিত নোকিয়ার রিংটন বেজে উঠল। নিগার মোবাইল তুলে নিয়ে বলল, হ্যালো। কার সঙ্গে যেন খানিকক্ষণ কথা বলল। ওর মুখের ভাব কেমন বদলে যেতে থাকে। একটু পর ফোন অফ করে সাধন আচার্যের দিকে তাকিয়ে চাপা স্বরে নিগার বলল, ফোন করেছিলেন হাসানের সহকর্মী শহীদুল আলম। আচ্ছা, শহীদুল আলম অ্যাক্সিডেন্টের সময় হাসানের সঙ্গে একই বাসে ছিলেন। আচ্ছা, তা কি বলল সে? বললেন যে কিছুদিন ধরে তিনি নাকি ছায়া দেখছেন। ছায়াটা কখনো মানুষের আকৃতি নেই, তখন অনেকটা হাসানের মতো দেখায়। ও, তিনি আমাকে জিজ্ঞেস করলেন ছায়া আমিও দেখি কি না। তা কি বললে তুমি? আমি বললাম না আমি ছায়াটা দেখি না। খামাখা ওনাকে আতঙ্কগ্রস্ত করে লাভ কি? তুমি ঠিকই বলেছ মা, কিন্তু এখন কি করব আমরা কাকা? ভাবছি। নিগারের মোবাইল ফোন বাজলো। মিসেস ফাতেমা আক্তার, পূর্ণার ক্লাসমেট ফারিয়ার মা। নিগারের গলা কাঁপছিল। আপা, আজ তো ফারিয়ার জন্মদিন। আপনার মেয়েকে আমি আমার বাসায় নিয়ে এসেছি। দুপুরে খাইয়ে আমার গাড়ি দিয়ে পাঠিয়ে দেব। আপনার মেয়েকে আমি বিদায় করে দিয়েছি। ও আপনাকে বলেনি? আপনি ফোন করলেন না বলেই আমি ফোন করলাম। আপা প্লিজ, ওকে আপনি বকাঝকা করবেন না। নিগারের হাত থেকে মোবাইল পড়ে যায় মেঝের কার্পেটের উপর। কি হলো মা? সাধন আচার্য ঝুঁকে পড়লেন। পূর্ণি আমার মেয়ে, ও অন্য কেউ, ও আমার মেয়ে না। নিগারের কণ্ঠস্বর ফুটছিল না। হ্যাঁ, সেটা তখনই বুঝেছি বলে দ্রুত পায়ে দরজার কাছে চলে এলেন সাধন আচার্য। পিছন পিছন নিগার। ওর দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, মাথা কেমন টলছে। খাওয়ার ঘরে কেউ নেই। ওরা রান্নাঘরের দিকে যায়। রাবেয়া চুলার সামনে, চুলায় একটা সসপ্যান, স্যুপ গরম করছে মনে হলো। পূর্ণি কই? নিগারের কণ্ঠস্বর কেমন খসখসে শোনালো। গোসলখানায় মামি। রাবেয়া ফিরে তাকিয়ে বলল। নিগারের মুখ দেখে কিছুটা হতভম্ব হয়ে গেল। নিগার প্রায় দৌড়ে বেডরুমে চলে আসে। পিছনে সাধন আচার্য এদিক ওদিক তাকাচ্ছে, বিড়বিড় করে কি যেন জপছেন। কেটে হাত দিয়ে রক্ষা কবচটি দেখে নিলেন। নিগারের আঁচল খসে পড়ছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। বেডরুমে কেউ নেই। বাথরুমের দরজা বন্ধ, তবে ভিতরে পানির কিংবা সারা শব্দ শোনা যাচ্ছে না। নিগার দরজার কাছে গিয়ে বলল, এই পূর্ণা, কি করছো তুমি? ভিতর থেকে একটি পুরুষ কণ্ঠ বলল, আমি গোসল করি। নিগার সাধন আচার্যের দিকে তাকালো, ফিস ফিস করে বলল, হাসানের গলা। বৃদ্ধ মাথা নাড়লেন, বললেন, তাকে জিজ্ঞেস করো তো সে কি চায়। হাসান, কি চাও তুমি? নিগারের গলা কাঁপছিল। আমি ফিরে যেতে চাই। কোথায়? মৃত্যুর পরে মানুষ যেখানে যায় সেখানে যাও না কেন? যেতে পারছি না যে। কেন যেতে পারছো না? আমি যে বেঁচে আছি, আমি যে মরিনি। নিগার সাধন আচার্যের দিকে তাকালো। ওর চোখে মুখে অসহায় ভাব। সাধন আচার্য পাঞ্জাবির পকেট থেকে কি একটা বের করলেন, তারপর উবু হয়ে বসে জিনিসটা বাথরুমের দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিলেন। তখনই ভিতর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, যেন একটা হিংস্র সাপদ ভয়ানক আক্রোশে ক্রুদ্ধ গর্জন করছে, যে সব ভেঙে চুরে ফেলবে সে। নিগার থরথর করে কাঁপছিল। চিৎকার শুনে রাবেয়া রান্নাঘর থেকে ছুটে এসেছে। এই মুহূর্তে নিগারকে জড়িয়ে ধরে রেখেছে। সাধন আচার্য বিড়বিড় করে মন্ত্র জপছেন। একটু পর ক্রুদ্ধ গর্জন থেমে গেল। নিগারকে ভয়ানক ফ্যাকাশে দেখাচ্ছে। ও ফ্যাস ফ্যাসে স্বরে জিজ্ঞেস করলো, ওটা কি ছিল কাকা? তখন দরজার তলা দিয়ে কি দিলেন? সাধন আচার্য মৃদু হেসে বললেন, মহামন্ত্রপুত তুলসী মা। আজ থেকে 40 বছর আগে আমার গুরু স্বর্গীয় নারায়ণ শিব শাস্ত্রী দিয়েছিলেন। বলে 2 হাত জড়ো করে কাকে যেন প্রণাম করলেন। তারপর বললেন, মহামন্ত্রপুত তুলসী এক মহারক্ষা কবচমা। বলে বাথরুমের দরজায় কাঠ দিয়ে জোরে ধাক্কা দিলেন সাধনা আচার্য। বৃদ্ধ হলেও প্রত্যহ যোগ সাধনা করেন বলে শক্ত সামর্থ্য মানুষ। দরজার ছিটকিনি খুলে যায়, ভিতরে কেউ নেই। ওমা, মামি, পূর্ণায় গেল কই? রাবে আর্তচিৎকার করে ওঠে। লাল প্লাস্টিকের বড় বালতিটা উল্টানো, মেঝের উপর পানি।
মগটাও মেঝেতে পড়ে আছে, ওপাশের দেয়ালে গভীর ফাটল, উপরের ছোট জানালার কাচ ভাঙা, হো হো করে রোদ ঢুকছে। তোমার মেয়ের একবার খোঁজ নাও তো মা, স্নিগ্ধ কণ্ঠে সাধন আচার্য বললেন। বৃদ্ধ ঘেমে গেছেন, পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে নিলেন। মোবাইলটা ড্রয়িং রুমে মেঝের উপর পড়েছিল। নিগার দৌড়ে ড্রয়িং রুমে আসে, তারপর মিসেস ফাতেমা আক্তারকে ফোন করেন। হ্যালো আপা, পূর্ণির কি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ও এখনই রওনা দেবে। আপনার মেয়ে তো কিছুই খেলো না আপা, এত কষ্ট করে কাশ্মীরি পোলাও আর টমেটো চিকেন করলাম, আপনার মেয়ে ছুঁয়েও দেখলো না। আমার শ্বশুর বাড়ির রসভরি পিঠাও না, যা একটু ওই আপেলের সালাদ খেলো। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।